টেল ইট ইন বেঙ্গলি। দেখো এই যে দেখো, আগের সেশনটাতে আমরা বেশ কিছু সাইবার অপরাধ দেখেছিলাম। ওখানে দেখলাম যে সাইবার বুলিং, ফেক নিউজ স্প্রেড করা, এই দুইটা খুবই পপুলার বলা উচিত না, মানে বহুল প্রচলিত সাইবার অপরাধ, এবং সেগুলোর প্রতিকারের জন্য আমরা একটা আইনের সাথে পরিচিত হলাম, তাই না? 2006 সালের একটা আইন। তো এই সেশনটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো ভাইয়া এবং আপু, শুধুমাত্র আইন দিয়ে কিন্তু পৃথিবীর অপরাধ কিন্তু বন্ধ করা যায় না। পৃথিবীতে আইনের অভাব নাই। যদি আইন দিয়ে অপরাধ বন্ধ হইতো তাহলে অনেক আগেই সব অপরাধ চলে যেত। আইন একদম শুরু থেকেই ছিল। অপরাধগুলো কেন যাচ্ছে না? অপরাধগুলো যাচ্ছে না কারণ যারা অপরাধ করে তারা না আসলে অত ভালো মতো বুঝে না যে এই অপরাধের কারণে মানুষের জীবনে কত বাজে প্রভাব পড়তে পারে। এটা যখন ওরা বুঝবে, মানে ওদের মাঝে যখন সিম্প্যাথি কিংবা এমপ্যাথি ব্যাপারটা গ্রো করবে, তখন কিন্তু দেখা যাবে যে ওরা অপরাধ কমিয়ে দিচ্ছে। তো অপরাধকে থামানোর অনেকগুলা উপায়ের মধ্যে একটা হচ্ছে যে এই অপরাধটা করলে মানুষ কোন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে এটা অপরাধীদেরকে অনুভব করানো, তাদের ভিতরে অনুভূতি জাগানো। তাহলে দেখা যাবে যে তারা সিম্প্যাথি থেকে বা এমপ্যাথি থেকে, মানে সমবেদনা থেকে অপরাধ করা বন্ধ করে দিচ্ছে। আর সাথে তো তার আগে আইন তো আছে, তাই না? কেউ যদি এমপ্যাথি না জাগে, দিন শেষে তাকে আইন দিয়ে ধরতে হবে, তাই না? তো এই জন্য আমাদের কি এই সাইবার অপরাধগুলোর কারণে মানুষের জীবনে কি বাজে প্রভাব পড়তে পারে এই বিষয়গুলো জানা দরকার। এবং এই সেশনটাতে, সেশন 3, সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব, এই সেশনটাতে আমরা বেসিক্যালি এই ব্যাপারটাই বুঝবো যে এই যে ফেসবুক প্রোফাইল হ্যাক করে ফেলা, সাইবার স্টকিং করা, কারোর নামে ফেক অ্যাকাউন্ট খোলা, এগুলো করে আমরা যদি কোনো মানুষের বিরুদ্ধে কোনো সাইবার অপরাধ করি তার লাইফে কি বাজে ধরনের প্রভাব আসতে পারে এগুলো আমরা এখানে জানবো। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। আগের 2 সেশনে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজের এবং সংস্কৃতির উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। আমি বললাম না যে এগুলোর কি প্রভাব হইতে পারে, এগুলো সম্পর্কে সচেতনতা মানে হচ্ছে অ্যাওয়ারনেস। ইংরেজি ওয়ার্ডটা দিয়ে এটা ভালো মতো অনুভব করা যায়। অ্যাওয়ারনেস তৈরি করা অত্যন্ত জরুরি। কারণ এইগুলা নিয়ে যখন অ্যাওয়ারনেস তৈরি করা হবে, অপরাধীরা কি আমাদের মতোই তো মানুষ, তাই না? তো ওদের ভেতরে যদি এই অ্যাওয়ারনেসটুকু পৌঁছানো যায় যে দেখো তুমি একজনের প্রোফাইল হ্যাক করতেছো, এটার কারণে সে প্রবাবলি সুইসাইডও করতে পারে, তখন কিন্তু সে বুঝবে আচ্ছা না, আমি তো এই অপরাধটা করা ঠিক হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপরাধীরা কিন্তু আসলে বুঝে না যে তার অপরাধের ভয়াবহতাটুকু কতটুকু। এটা যদি একবার তাকে বোঝানো যায়, দেখা যায় অনেকাংশে অপরাধীরা অপরাধ করা বন্ধ করে দেয়। বেশিরভাগ অপরাধীরা অপরাধ করার পর বুঝতে পারে যে এটা কত ভয়াবহ একটা বাজে কাজ করে ফেলছে। এই জন্য আগে থেকে যদি অ্যাওয়ার করা যায় তাহলে অনেক অপরাধ কমানো সম্ভব। তারপরেও কিছু মেন্টাল সিক মানুষ আছে যারা আসলে জানে যে এই অপরাধটা করলে এই ধরনের ক্ষতি হবে, ওইটা জেনে ঠান্ডা মাথায় অপরাধ করে। ওদের জন্য তো আইন আছেই, তাই না? আচ্ছা, মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাবের মাত্রা নিরূপণ করে সঠিক গাইডলাইন প্রদান ও অনুসরণের মাধ্যমে জীবনকে স্বাভাবিক করা সম্ভব হয়ে ওঠে। এই তো এই ব্যাপারটাই বলা হয়েছে যে এগুলোর প্রভাব সম্পর্কে মানুষকে জানাইলে মানুষ সাবধান হয়ে যাবে। আমরা আমাদের চারপাশে ঘটা সাইবার অপরাধের কিছু ঘটনার মাধ্যমে অপরাধের শিকার হওয়া মানুষের জীবনে এর বহুমাত্রিক প্রভাব খুঁজে দেখব। এসব অপরাধের শিকার হলে আমাদের করণীয় সম্পর্কে সচেতন হব এবং আমাদের পরিবারকেও এই সম্পর্কে সচেতন করব। তাহলে এই সেশনটাতে বেসিক্যালি আমরা কি করতে যাচ্ছি? 1 নাম্বার, বিভিন্ন সাইবার অপরাধের আমরা প্রভাব জানব, ঠিক আছে? 2, কেউ যদি এই ধরনের সাইবার অপরাধের সম্মুখীন হয়, ওই অপরাধের কারণে তার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা থেকে সে কিভাবে বের হয়ে আসবে। হ্যাঁ, এই ব্যাপারটুকুও আমরা দেখব, মানে অপরাধের শিকার হলে করণীয় কি হবে এটাও আমরা দেখব এই সেশনটাতে, ঠিক আছে? আচ্ছা, এবং সর্বোপরি এই ধরনের অপরাধের শিকার যাতে আমরা না হই কিংবা কোনো অপরাধী যাতে এই ধরনের অপরাধ না করে সেটার জন্য আমরা কি সচেতনতা কেন তৈরি করতে হয়, সচেতনতা কেন তৈরি করতে হয়, এই 3টা পয়েন্ট নিয়ে বেসিক্যালি আমাদের এই সেশনটা, ঠিক আছে? আচ্ছা, তো
এই ব্যাপারগুলো বোঝার জন্য আমরা দুইটা ঘটনা দেখব, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখবা। ঘটনা 1, মোমো নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এরকম কিন্তু আমাদেরও হয়, তাই না? হঠাৎ করে অপ্রয়োজনীয় অচেনা মানুষজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি যদি আমার কথা বলি, আমার এরকম আমার ধারণা আমার ক্যাম্পাসেরই কিছু মানুষজন প্রবাবলি আমাকে ফাঁদে ফেলতে চায়। প্রবাবলি দে আর জেলাস অফ মাই ওয়ার্কস। আমি খেয়াল করছি যে ওরা হচ্ছে কোনো মেয়ের প্রোফাইল পিকচার ব্যবহার করে এন্ড ভেতরে মেয়ের ছবি দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওরা চেক করে যে অ্যাকচুয়ালি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি কিনা, বা করে আমাকে মেসেজ দিলে আমি চ্যাট করি কিনা, আমার সাথে কোনো ধরনের কোনো একটা ইন্টিমেট কনভারসেশন করার চেষ্টা করে আমি করি কিনা, এরকম বেশ কয়েকবার টেস্ট করা হয়েছে। তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে আমি সুন্দর করে অ্যাকসেপ্ট করি, করে মেসেজে যাই, কি খুব মনোযোগ দিয়ে শুনি। আমি তো বুঝছি যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি, কারণ আমি প্রোফাইল দেখলেই বুঝতে পারি যে, কারণ ফেক প্রোফাইলগুলোর না কিছু প্যাটার্ন থাকে, বুঝছো? ওইগুলা দেখা যায় যে এডুকেশন ঠিক মতো লেখা থাকে না, বা একটা রিয়েল প্রোফাইলে না পোস্ট থাকবে রেগুলার, বা যদি পোস্ট নাও থাকে অল্প কিছু পোস্ট থাকে, ওখানে কি থাকবে, ওখানে কিছু রিয়েল মানুষজনের কমেন্ট থাকবে, রিঅ্যাকশন থাকবে, তাই না? এগুলো দেখে বোঝা যায়। আবার ওদের প্রোফাইলগুলোতে গেলে বোঝা যাবে যে ওদের প্রোফাইলগুলো রিয়েল, তখন বোঝা যায় যে একটা প্রোফাইল রিয়েল। তো আমার সাথে কনভারসেশন শুরু হইলে আমি যেটা করি, কিছুক্ষণ পর আমি বুঝি যে অ্যাকচুয়াল কাহিনী কি, দেন সোজা ব্লক করে দিই, প্রমাণগুলো রেখে দিই। আমি জাস্ট কনভারসেশন করা এই উদ্দেশ্যে যে কোনো ইনফরমেশন ট্রেস না যায়, বা এদের অ্যাকচুয়াল মোটিভটা বোঝা যে ওরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে। তো এরকমটা কিন্তু হয় আসলে। আবার একদিন আড্ডা দেওয়ার সময় তার প্রথমে সে আড্ডা দিচ্ছে, তার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, ওকে, সে চিনে না কে পাঠাইছে, কিন্তু মোমো রিকোয়েস্টটি ডিলিট করে দেয়। আবার একদিন আড্ডা দেওয়ার সময় মোমোকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে। তো সে তো রিকোয়েস্টটা ডিলিট করে দিয়েছে। আচ্ছা, কিছুদিন পর আবার আড্ডা দিতে বসলে তার বন্ধু তাকে বলে, ওই তোকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল তার আইডিটা একটু যায় দেখ। তখন মোমো ওই আইডিটাতে ভিজিট করে। মোমো ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পেয়ে দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। মোমো বিষয়টি নিয়ে খুবই বিরক্ত হয় এবং একই সাথে ভীতও হয়ে পড়ে। আমি এখানে বুঝলাম না যে মোমো ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে, কার অন্য অ্যাকাউন্ট, মোমোর নাকি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ওর? মোমোর যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে এটা হইতে পারে যে মোমোর মাল্টিপল অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এটাতে সে হয়তো অ্যাকসেপ্ট করে নাই, বাট তার মোমোর বাকি অ্যাকাউন্টগুলোতে গিয়ে সে রাগের মাথায় অনেক বাজে কমেন্ট করে দিয়ে আসছে, এমনটা হইতে পারে। ওকে, আচ্ছা, মোমো এটা দেখে সবগুলো অ্যাকাউন্ট থেকে তাকে ব্লক করে দেয়। মোমো বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও বিরক্ত হয় এবং একই সাথে ভীতও হয়ে পড়ে। এখানে বেসিক্যালি আমরা যে কাহিনীটা দেখলাম এটাকে বলা হচ্ছে সাইবার স্টকিং। তাহলে এটা মার্ক করে রাখো, 1 নাম্বার জিনিস এই অধ্যায়ের একটা টেকনিক্যাল কি ওয়ার্ড বলতে পারি, সাইবার স্টকিং। এটা নিয়ে কিন্তু মূল আলোচনা কোশ্চেন হবে, হোয়াট ইজ সাইবার স্টকিং। সাইবার স্টকিং জিনিসটা কি? সাইবার স্টকিং মানে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বার্তা বা ছবি বা ডকুমেন্ট পাঠানো অথবা কমেন্ট করো এটার আন্ডারে পড়তে পারে। তাহলে একদম সহজ, সাইবার স্টকিং মানে হচ্ছে কোনো ব্যক্তিকে, এটা হইতে পারে কোনো গোষ্ঠীকে, অথবা হইতে পারে এটা কোনো একটা প্রতিষ্ঠানকে আমরা ভয় দেখাইতে যাচ্ছি, বিব্রত করতে যাচ্ছি, ঠিক আছে? সেটার জন্য তাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিয়ে, তাকে কমেন্ট করে, হ্যাঁ, তাকে প্রতিনিয়ত ভয় দেখানো, হুমকি দেওয়া, কোনো বার্তা পাঠানো কিংবা ছবি পাঠানো, দুটো জিনিস। কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে আমি ভয় দেখাতে যাচ্ছি, বিব্রত করতে যাচ্ছি, সেটার জন্য তাকে কন্টিনিউয়াসলি মেসেজ দেওয়া, মেসেজে টেক্সট থাকতে পারে, ছবি থাকতে পারে, এটা হচ্ছে সাইবার স্টকিং। মেসেজে কি থাকবে? হুমকি থাকবে, ওকে, বিভিন্ন ভীতি প্রদর্শন থাকবে। তারপরও আমরা সাইবার স্টকিং, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাইবার স্টকিংটা এখানে ভালো মতো বোঝানো হয় নাই। তো আমি তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের
কোনো কনসেপ্টে কোনো ঘাটতি আমরা রাখবো না। তাহলে আমরা আসলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে সাইবার স্টকিং জিনিসটা আসলে কি। তো তোমরা এভাবে, তোমাদের প্রতি এটা আমার অনুরোধ থাকবে যে নতুন কারিকুলামের খুঁটিনাটি জিনিস তোমরা বেশিরভাগ জিনিস আমাদের ক্লাসগুলো দেখলে বুঝে যাবা, বা যারা ইউটিউবে ফ্রিতে ক্লাসটা দেখতেছো, যদি এটা ডেমো হিসেবে যায় আর কি, এই ক্লাসটা যেমন প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার সবগুলো ক্লাস ডেমো হিসেবে যাওয়ার প্রবাবিলিটি আছে। প্রথম চ্যাপ্টার গেছে, সেকেন্ড চ্যাপ্টারও যেতে পারে, বা আমার দ্বিতীয় অভিজ্ঞতা বলা উচিত। তো যারা কোর্সের বাইরের স্টুডেন্ট ফ্রিতে দেখছো, তোমাদেরকে বলবো যে কমেন্ট ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, তুমি আমাদের নতুন কারিকুলামের কোর্সে এনরোল হয়ে যেতে পারো, কারণ পরের ক্লাসগুলো ফ্রিতে আসবে না। এন্ড আমরা এক্স্যাক্টলি এইভাবে রিগোরাসলি ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা জিনিস ক্লাসে বুঝাই, এবং শুধু বইয়ের জিনিস না, এটা রিলেটেড বাইরের জিনিসপত্র আমরা তাদেরকে দেখাই, বোঝাই, সো দ্যাট তারা বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি কোশ্চেন করব, হোয়াট ইজ সাইবার স্টকিং? হোয়াট ইজ সাইবার স্টকিং? ওকে, ডান। তাহলে কি বলতেছে এখানে? মজার ব্যাপার হচ্ছে, ধরো এই এক্সপ্লেনেশনটা তোমার কাছে কঠিন লাগতেছে, তুমি চাইলে বলতে পারবা যে মেক ইট মোর সিম্পল, তাহলে আরো ইজি করে বলবে, মেক ইট মোর সিম্পল। এই যে আরো সহজ করে বলছে। আচ্ছা, আমরা কঠিনটা আগে পড়ি। হ্যাঁ, cyber stalking is a form of harassment or intimidation that takes place online. It involves the repeated use of electronic communications such as emails, social media, or instant messaging to stalk, threaten, or harass an individual. This behavior can include monitoring someone's online activity, sending threatening or abusive messages, spreading rumors or false information about them, or even hacking into their accounts. Cyber stalking can have serious psychological and emotional effects on the victim and may escalate into real-life stalking or physical harm. It is considered a criminal offense in many jurisdictions and can result in legal consequences for the perpetrator. Okay? আচ্ছা, আমি যদি একদম সহজ করে বলি, অনলাইনে কারোর প্রোফাইল রেগুলার করে এমন ভাবে ভিজিট করা যেন যার প্রোফাইল ভিজিট করা হচ্ছে সে ভয় পায় যে তাকে নজরদারি করা হচ্ছে, এবং তাকে শুধু ভিজিট করা না, তাকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া, তাকে উত্ত্যক্ত করা, তাকে ভয় দেখানো, তাকে হ্যারাস করা। শুধু তাই না, ওখান থেকে পসিবল হলে রিয়েল লাইফেও তাকে ফলো করা রাস্তাঘাটে এবং তাকে হার্ম করার চেষ্টা করে। এই ব্যাপারটাকে আমরা কি বলতে পারি? স্টকিং বলতে পারি। যখন অনলাইনে হচ্ছে সাইবার স্টকিং বলতে পারি। কিছু দেশে এটাকে একটা সিভিয়ার ক্রাইম হিসেবে ধরা হয়। ওকে, আচ্ছা, আর যদি সহজ ভাষায় দেখি, শিওর, সাইবার স্টকিং ইজ when someone uses the internet or electronic devices to repeatedly bother, threaten, or harass someone else. It could be through emails, social media, texts, or even hacking into their accounts. Just like stalking in real life, it can be really scary and harmful to the person being targeted. তুমি চিন্তা করো, তোমাকে কেউ একজন রেগুলার বেসিসে নজরদারি করতেছে, তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, হ্যাঁ, তুমি এটা রেগুলার বেসিসে টের পাচ্ছ, খুবই সন্দেহজনকভাবে নজরদারি করতেছে, তুমি ভয় পাবা না যে ওরা কেন আমাকে ফলো করতেছে, হোয়াটস রং উইথ দ্যাম? ভয় পাবা। এখানে একটা মজার জিনিস দেখে, আশা করি সাইবার স্টকিং জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, বা এখন তোমাদেরকে মূল্যায়ন হিসেবে জানতে চাইলে তুমি লিখতে পারবা। এখন ধরো হচ্ছে আমি ইংরেজি বুঝতেছি না, আমি এখানে বলতে পারবো যে আমাকে বাংলায় বলো, ঠিক আছে? আমি একটা ফিডব্যাক দিয়ে দিতে ভালো ছিল, আমি জাস্ট বলবো টেল ইট ইন বেঙ্গলি। দেখো, এই যে দেখো, সাইবার স্টকিং হলো যখন কেউ ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অন্য কাউকে বারবার, খুবই বাজে ধরনের ট্রান্সলেশন হয়েছে, খুবই বাজে ধরনের ট্রান্সলেশন, কিন্তু এটা পরে কিছু আইডিয়া পাবে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে।
কারণ এটা একটা জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অতটা অ্যাডভান্স হয় নাই যে আমাদের মতো করে একদম বাস্তবের মতো বাংলায় কথা বলে। ইংরেজিতে যথেষ্ট অ্যাডভান্স, বাংলায় অত অ্যাডভান্স না। ওকে, তাহলে আসো আমরা আমাদের আগের টপিকে যাই। আচ্ছা, তাহলে আশা করি সাইবার স্টকিং জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা মোমোর ছবি দেখতে পাচ্ছি। মোমো সিরিয়াসলি ভয় পাইছে সবকিছু দেখে। পসিবল হলে মোমোকে গিয়ে বলে আসতাম যে ভয় পাওয়ার কিছু নাই, ইউ ক্যান টেক স্টেপস এগেইনস্ট দ্যাম। আচ্ছা, তাহলে তোমরা সুন্দর করে খাতায় একটু সাইবার স্টকিং এর সংজ্ঞাটা লিখে রাখো। ওকে, এখন আমরা আরেকটি ঘটনা পড়ে দেখব, ঘটনা 2। বিশ্ববিদ্যালয়ের আফিফ, আচ্ছা সাউন্ড সবকিছু ঠিকমতো যাচ্ছে তো? আই গেস যাচ্ছে। আচ্ছা, এখন ভাইয়া চলো আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। ওকে, বিশ্ববিদ্যালয়ের আফিফ নামের এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে। এই ব্যাপারটা না আমার খুবই অপছন্দ, আমি খুবই অপছন্দ করি। ধরো আমার কোনো একটা ফ্রেন্ডের কোনো নোট বের হইলো ইন্টারনেটে, কিংবা তার কোনো ইন্টিমেট কনভারসেশন বের হইলো, হ্যাঁ লিক হইলো, আমি প্রথমত চেষ্টা করবো এটা না দেখতে, 1। 2, আমি জীবনেও এটা নিয়ে দ্বিতীয় কারোর সাথে হাসি ঠাট্টা তামাশা জীবনেও করব না। আমি বড় জোর যেটা করতে পারি সেটা হচ্ছে বরং তার সাথে এটা নিয়ে কথা বলা। আচ্ছা, তুমি এই যে ঘটনাটা হইলো, তুমি কি কোনো প্রবলেম ফেস করতেছো কিনা, ইটস ওকে, যদি কোনো প্রবলেম ফেস করো আমার সাথে তুমি কথা বলতে পারো। আমি দেখি আমাদের চারপাশে মানুষজন কারোর যদি ব্যক্তিগত স্পর্শকাতর কোনো কিছু কোনো কারণে লিক হয়, বের হয়, এটা নিয়ে ইচ্ছা মতো মজা নেয়, ইচ্ছা মতো তাকে অপদস্থ করে, হাসি ঠাট্টা তামাশা করে, এটা নিয়ে ট্রল করে, মানুষের জীবনটাকে পুরা একটা বিষ ফুঁড়ায় ওরা পরিণত করে। মানে কেন ভাই, মানে তুই কি ফেরেশতা ভাই? তুই কি করিস না লুকাই লুকাই কোনো কিছু? হ্যাঁ, ও লুকাই লুকাই কিছু একটা করছে, ওর প্রাইভেসি মেনটেন করছে, বাট কোনো কারণে লিক হয়ে গেছে। বাদ দে না, প্রাইভেট জিনিস, তোর তো এটা দেখারও কথা না, তাই না? এই জিনিসটা আমি খুবই হেট করি, চরম লেভেলে হেট করি, যে কোনো একটা মানুষের ব্যক্তিগত কোনো কিছু যদি কোনো কারণে সামনে চলে আসে এটা নিয়ে হাসাহাসি করা, অসম্ভব রকমের হেট করি এটা। এন্ড তোমাদেরকেও আমি অনুরোধ করব যে তোমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকো যে অন্য মানুষের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে তোমরা মজা নাও, হাসি ঠাট্টা তামাশা করো, এটা আমি না করার কেউ না তোমাকে, আমি খালি বলে দেই এটা যদি করো তোমার কি হবে। এটা করতে 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 একদিন তুমি এমন একটা পার্সোনালিটিতে পরিণত হবা, তোমার কাছে মানুষের সিরিয়াস জিনিসকেও হাসি ঠাট্টা তামাশা মজা মনে হবে। এন্ড তুমি যখন একটা মানুষের সিরিয়াস জিনিসকে হাসি ঠাট্টা তামাশা হিসেবে নিতে থাকবা, তোমার নিজের লাইফে সিরিয়াসনেস থাকবে না। কথা বুঝছো? সবকিছুকে তোমার কাছে মানে রং তামাশা মনে হবে। আর সবকিছুকে রং তামাশা মনে হলে আমাদের কি হয়? আমরা কোনো কিছুকে সিরিয়াসলি না নিলে, কোনো সিরিয়াস স্টেপস নেই না, ইনিশিয়েটিভ নেই না, এফোর্ট দেই না, আলটিমেটলি লাইফ কিন্তু এই লেভেলে যাইতে থাকবে। কথা বুঝছো? এটা মনে রাখো। সো তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে থাকো হাসি ঠাট্টা তামাশা ইচ্ছা মতো। আর যদি আমি ধর্মীয় ভাবেও ব্যাখ্যা করি, জিনিসটা টোটালি গিবত। আর তোমার যদি ধর্মীয় বিশ্বাস থাকে সেক্ষেত্রে মনে রাখো সৃষ্টিকর্তা সরাসরি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তো তুমি কোনোভাবে লাইফে শাইন করতে পারবে না। সো এটা মাথায় রেখো। অন্য কারোর কোনো কিছু নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না, তার সামনেও না, তার পিছেও না। তার কোনো কিছু নিয়ে যদি তুমি সত্যিকার অর্থে কনসার্ন হয়ে থাকো, তার সাথে কথা বলো। কথা বুঝছো? এটা করবা না। করে তার যে খুব বেশি তুমি ক্ষতি করতে পারবা তা না, সাময়িক ক্ষতি হবে, বাট তোমার সবচেয়ে বেশি ক্ষতি হবে, তুমি তোমার পার্সোনালিটি হারাবা। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে। ওকে, একটা অনাকাঙ্ক্ষিত জিনিস পোস্ট করা হইতেই পারে, এটা সে করে নাই, তার অ্যাকাউন্টটা হয়তো কেউ হ্যাক করছে বা লগ ইন করছে, ওখানে পোস্ট করছে, ঠিক আছে। মানে আমার ক্লাসমেটের প্রোফাইল থেকে যদি অনাকাঙ্ক্ষিত কিছু একটা পোস্ট হয়, আমি যদি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হই, সাব্যস্তবান মানুষ হই, হ্যাঁ ভালো স্টুডেন্ট হয়, আমি কি করব? আমি এটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে এটা আরো জায়গাতে শেয়ার করব, স্প্রেড করব, নাকি তাড়াতাড়ি মুখে গিয়ে বলবো, এই মনে করো ওর নাম হচ্ছে মনে করো আফিফ, এই আফিফ তোর প্রোফাইল থেকে এগুলো কি ছড়াচ্ছে রে, একটু দেখবি তাড়াতাড়ি, তুই কি পাগল টাগল হয়ে গেছিস, দেখ তাড়াতাড়ি এগুলো কি ছড়াচ্ছিস। তখন আফিফ বলবে, না তো আমি তো ছড়াচ্ছি না, কি হয়েছে? তখন আফিফ বলবে, আয় হায় এই কাহিনী। তখন সে সতর্ক হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রেন্ড বা ক্লাসমেট, তাই না? আমরা যেটা করি তাকে, আফিফকে না জানায় আমরা ওই আরিফকে মেসেজ, এই আরিফ দেখ আফিফের কি বের হইছে,
এরকম করা শুরু করে। এটা আমরা চুপে চুপে শেয়ার করি ইনবক্সে, দেখ মামা আফিফের জিনিস বের হইছে, মামা দেখ, মজা নেওয়া শুরু করি, বুঝছো? দেখ মামা আফিফ কি পোস্ট দিছে, দেখছিস ছেলেটা লুচ্চা। এইভাবে আমরা করে, ছেলেটা কিন্তু এরকম কিছু করেও নাই, বা করলেও এটা নিয়ে আমি কেন মজা নিব, আমার পছন্দ না হলে আমি ইগনোর করব, বা যদি খুব কাছের কেউ হয় আমি তাকে বুঝে বলবো, এই দেখ এটা কিন্তু তোর ক্ষতি করতে পারে, এরকম কিছু করিস না। এইগুলো খুবই বাজে জিনিস, বুঝছো? তোমরা মনে করতে পারো সাময়িক মজা পাচ্ছ, তুমি বহুত হ্যাডম হয়ে গেছো, মনে রাখো ইউ ক্যান্ট ফ্লাই, বুঝছো? প্রকৃতির একটা নীতি আছে, ধর্মীয় নীতি তো আছেই, যে এই ধরনের টক্সিক, হ্যাঁ, পার্সোনালিটিলেস মানুষজনকে তুমি কখনোই দেখবা না লাইফে অনেক বেশি শাইন করছে। আর একটা লেভেল পর্যায়ে গিয়ে ওরা আজীবন টক্সিক থাকে, ওইখান থেকে উপরের লেয়ারে উঠতে পারে না। তুমি দেখবা এই পৃথিবীতে যত হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, সরি মুখে কথা আটকাচ্ছে, হাইলি ইনফ্লুয়েন্সিয়াল কিংবা হাইলি এফেক্টিভ কিংবা এক্সিকিউটিভ যত মানুষ আছে, খুবই হাই অ্যাচিভিং, ওরা দেখবা জীবনেও অন্য মানুষের লাইফ নিয়ে ওরা হাসি ঠাট্টা তামাশা করে না, মানে ওদের টাইমই না এগুলো নিয়ে ভাবার, বা ওদের মাথায় আসলে ওরা ইগনোর করে যায়, কারণ এদের লাইফে অনেক কিছু আছে করার। সো গেট এ লাইফ, যদি তোমাদের মধ্যে এরকম কেউ থেকে থাকো। ওকে, সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে। ওকে, আমি যদি আরো একটা ঘটনা তোমাদেরকে বলে, আমার ক্যাম্পাসেরই একজন টিচার, সে হয়তো কোনো একটা আন্টির সাথে, কোনো একটা ফিমেল পার্সনের সাথে সে টেক্সট করে, খুব ইন্টিমেট কথাবার্তা ছিল। সো এগুলো কোনো কারণে লিক হয়, অ্যান্ড আমার চোখের সামনে আমার জুনিয়র, আমার ব্যাচমেটরা স্যারটাকে নিয়ে মজা নিতে শুরু করলেন। কিন্তু তখন থেকে বুঝলাম যে আসলে চারপাশে মেন্টাল সিক মানুষজনে ভরা। মানে সে তো প্রাইভেট কনভারসেশনে তার তার কোনো পছন্দের কেউ থাকলে তার সাথে যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারে, তাই না? এটা যদি কোনো কারণে লিক হয়ে যায়, আমার তো এই অনুভূতিটুকু থাকা উচিত যেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। প্রথমত এটা আমার দেখা উচিত না, দ্বিতীয়ত আমি যদি এটা দেখিও, সেই ক্ষেত্রে আমি দেখলাম, ওকে, অ্যাওয়্যার থাকলাম কি হয় না হয় এটার ব্যাপারে, সো দ্যাট আমার লাইফে যদি রিপিট না হয়। বাট এটা নিয়ে আমি আরেকজনের সাথে হাসি ঠাট্টা তামাশা করব, তাকে মজার পাত্রে পরিণত করব, এরকম মানুষ আমি আমার আশেপাশে খুব দেখছি। দেখার পর থেকে আমার কাছে মনে হলো যে আমি পৃথিবীতে যে কয়টা জিনিসকে চরমভাবে ঘৃণা করি, এর মধ্যে এটা হচ্ছে একটা জিনিসটাকে ভয়ঙ্কর রকম ভাবে ঘৃণা করি। ওই মানুষগুলোকে মার্ক করে রাখছি, আমি আমার নিজের চোখে দেখো ওই মানুষগুলো শাইন করতেছে না। ওরা শুরুতে অনেক উঠতেছিল, আমি স্লোলি দেখতেছি এদের লাইফ ডিক্লাইন করতেছে। কেউ একজন ড্রপ খাইছে, সেকেন্ড ইয়ারে যাইতে পারে নাই, হ্যাঁ, কেউ দেখা গেছে যে ক্যাম্পাসে অন্য দলের কাছে মাইর খাইছে। সো আমি ওদেরকে কখনোই ভালো কোথাও যাইতে দেখি না, আমার নিজের চোখে দেখা। এই ঘটনার ক্ষেত্রে যা ঘটেছে তা হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। ওকে, সো এটা আমাদেরকে চ্যাটজিপিটি থেকে দেখা লাগবে না, এর সাথে আমরা বেশ ভালো পরিচিত। প্রোফাইল হ্যাকিং মানে কি? অন্য কোনো একজনের প্রোফাইল তার অনুমতি ছাড়া, তার অগোচরে, হ্যাঁ, সিকিউরিটি ব্রেক করে তার প্রোফাইলটা ভেতরে প্রবেশ করে, সেটা হতে পারে ভালো উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে, বেশিরভাগ ক্ষেত্রে খারাপ উদ্দেশ্যে হয়, প্রবেশ করে তার ক্ষতি সাধন করা। ওকে, সাধারণত ফিশিং এর মাধ্যমে। তাহলে ফিশিং জিনিসটা কি আমি এখন তোমাকে একটু এক্সপ্লেন করব। এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টকে হ্যাক করা হয়। তাহলে আফিফের ক্ষেত্রে কি হয়েছে, তার প্রোফাইলটাকে একজন হ্যাক করছে, করে এটাতে ঢুকে তার ব্যাপারে উল্টাপাল্টা ইনফরমেশন দিচ্ছে। আর এটা কেমনে করা হয়? এক নম্বর জিনিস ফিশিং। ফিশিং জিনিসটা কি? ফিশিং মানে মাছ ধরা। তুমি মাছ ধরার সাথে একটা সিমিলারিটি আছে। মাছ ধরার জন্য কি ফেলি আমরা? টোপ ফেলি, তাই না? পানিতে টোপ ফেলি, মাছটা সেই টোপটা মানে খাবার ফেলি, লুক্রেটিভ কিছু একটা দেই পানিতে, মাছ সেটাকে খাবার ভেবে মজা পেয়ে এসে কামড় দেয়। ভেতরে কি থাকে? ভেতরে থাকে কি? বড়শি থাকে, তাই না? ওইটা তার মুখে আটকে যায়, আমরা টান দিয়ে তুলে নিয়ে আসি। সো ফিশিং ও জিনিসটা অনেকটা এরকম। তোমাকে ইনবক্সে লুক্রেটিভ কিছু একটা পাঠালো, বললো যে ক্লিক দিস লিংক টু উইন অ্যান আইফোন। তুমি ক্লিক করলা, ভেতরে যাওয়ার পর তোমাকে বললো যে টু উইন দিস আইফোন ইউ হ্যাভ টু লগ ইন টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট। তো তুমি ওখানে লগ ইন করলা সুন্দর করে, তোমার ফেসবুকের প্রোফাইল, তোমার ফেসবুকের দিলা, অ্যাকাউন্ট নেম দিলা, দেন হচ্ছে মানে ইউজার নেম দিলা, দেন পাসওয়ার্ড দিলা, দেন তোমার ফোনে কোড আসলে দিলা। দেওয়ার পর তুমি তো খুশি, ওহো নাইস, আইফোন জিতে গেছি। হ্যাঁ, কিছুক্ষণ পর তুমি দেখবে যে তোমার আইডিটা নাই,
কারণ হচ্ছে ওখানে কখনোই কখনোই ফেসবুক তোমাকে এই ধরনের মেসেজ পাঠাবে না যে তুমি কিছু একটা জিতছো সেটার জন্য লগ ইন করো, বুঝছো? বা পাঠাইলেও তুমি উপরে ভেরিফাই করবে না যে তোমাকে যে মেসেজটা পাঠাইছে এই লিংকে তুমি ক্লিক করলা, ক্লিক করার পর তুমি যে সাইটটাতে গেলা ওই সাইটটা কি অ্যাকচুয়ালি ফেসবুকের সাইট কিনা। দেখতে ফেসবুকের মতো হইলেই তো ফেসবুক না, তাই না? দেখতে ফেসবুকের মতো, বাট এখানে লেখা আছে www.facebook.com.ru, মানে বুঝতেছো জিনিসটা? এটা অ্যাকচুয়ালি ফেসবুকের অ্যাকচুয়াল ডোমেইন না। ফেসবুকের অ্যাকচুয়াল ডোমেইন হচ্ছে fb.com কিংবা facebook.com। এটাতে কি লেখা আছে? facebook.com.ru কিংবা হাবি যাবি কিছু না কিছু একটা লেখা আছে। তার মানে দেখতে ফেসবুকের মতো বাট অ্যাকচুয়ালি ফেসবুক না। তুমি যে ওখানে পাসওয়ার্ড এবং তোমার ইউজার আইডি এবং হ্যানতেন দিলা এগুলো তো ফেসবুকে যায় নাই, এগুলো যে টোপ ফেলছে তার কাছে চলে গেছে, সে সাথে সাথে তোমার ওই ইউজার নেম, তোমার সেই পাসওয়ার্ড এবং তোমার ফোনে আসা কোড দিয়ে সাথে সাথে তোমার আইডিতে লগ ইন করবে, করে ধাপ করে সবকিছু চেঞ্জ করে ফেলবে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ফিশিং আর কি। তুমি লুক্রেটিভ কিছু একটা দিয়ে টুপ ফেললা, ওইটাতে সে ফাঁদে পা দিল, ওখান থেকে তুমি অ্যাকাউন্টটা নিয়ে নিলা। আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, টুপ ফেলার সুযোগ না থাকলে সেক্ষেত্রে কি করা, ধরো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কৌশল, মানে সামাজিক কৌশল ব্যবহার করা। ধরো হচ্ছে তুমি যাকে টার্গেট করলা, যার অ্যাকাউন্ট হ্যাক করলা, তার সাথে বন্ধুত্ব তৈরি করলা দীর্ঘদিন ধরে। বন্ধু কি অবস্থা, কেমন আছিস, হ্যাঁ গিয়ে বন্ধুত্ব তৈরি করলা। ভেতরে তো টার্গেট অ্যাকচুয়ালি তার আইডিটা হ্যাক করা। 1 মাস 2 মাস তার সাথে বন্ধুত্ব তৈরি করলা। একটা পর্যায়ে তুমি তো জানো তার ফোনে হচ্ছে তার ফেসবুকটা লগ ইন করা আছে, তার ইমেলটা লগ ইন করা আছে। একটা পর্যায়ে তো বন্ধুত্ব হলে কি হয়, এই বন্ধু আমার ফোনটা ধরতো, আমি একটু আসতেছি, আমি ওয়াশরুম থেকে আসতেছি, বা এই তুই একটু ফোনটা ধরতো, আমি আসতেছি। তো ওই মোমেন্টে তুমি কৌশলে তার বিশ্বাস অর্জন করলা। বিশ্বাস অর্জন করার কারণে, বা তুমিও চাইতে পারো এই তোর ফোনটাতে তো একটা কল দিব, হ্যাঁ এটার জন্য ফোনটা নিলা, নিয়ে ওই যে ফেসবুক থেকে কি পাসওয়ার্ড ফরম্যাট করার হ্যাঁ রিকোয়েস্ট পাঠাইলা, কোড আসলো, আসার সাথে সাথে তুমি কোডটা নিলা, নিয়ে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললা, তার ফোন থেকে মেসেজটা ডিলিট করে দিলা। সে কিন্তু কিচ্ছু টের পাইলো না। সে তো জানে আরে আমার খুবই ভালো বন্ধু, 6 মাস যাবত আমার সাথে খুবই ভালো সম্পর্ক, ও তো আমার সাথে এই কাজ করতে পারে না, তুমি তো তলে তলে ওই কাজ করে দিছো। এই যে কৌশলে একজন মানুষের বিশ্বাস অর্জন করে তার কোনো কিছু তার অগোচরে হাতায়া নেওয়া, মানে সামাজিক কৌশল অবলম্বন করে তার আইডি কিংবা প্রোফাইল এগুলো হ্যাক করে না, এগুলোকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সো এই দুইটা টার্ম খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম। প্রথমত তোমাদের মূল্যায়ন উৎসবের জন্য ইম্পর্টেন্ট, দ্বিতীয়ত তোমাদের বাস্তব জীবনের যে পরীক্ষা আছে হ্যাঁ ওখানেও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তুমিও কিন্তু ফিশিং এর শিকার হইতে পারো, তুমিও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর শিকার হইতে পারো। এই জন্য কখনোই কখনোই ফেসবুকে ইমেইলে কোনো লুক্রেটিভ কোনো মেসেজ আসলে, লিংক আসলে ওখানে ক্লিক করবা না প্রথমত। দ্বিতীয়ত যদি ক্লিক করো ইউআরএলটা ভেরিফাই করবা যে এটা যা ক্লেম করতেছে ওইটার অ্যাকচুয়াল ইউআরএল কিনা, এটাও ভেরিফাই করা একটু টাফ। থার্ড, ওখানে গিয়ে কখনোই কোনো লিংকে গিয়ে তোমার আইডি পাসওয়ার্ড এগুলা দিবা না, ঠিক আছে? বা কোনো কিছু ডাউনলোড করতে বললে বা কোনো কিছু পাঠাইতে বললে এগুলো করবা না। করলে তুমি যেখান থেকে করো তোমার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা তোমার প্রোফাইল কিংবা তোমার কম্পিউটার কিন্তু হ্যাক হয়ে যাইতে পারে। এন্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা থেকে বাঁচার একদম বেসিক একটা রুল হচ্ছে তোমার ফোন হ্যাঁ তোমার মতো হুবহু কপি কেউ যদি আসে তাকে দিবা না, ফোন কাউকে জীবনও দিবা না। কথা বুঝছো? সে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমার কি রিকভারি কোড পাঠায় তোমার অ্যাকাউন্ট হাতায় নেবে। কিন্তু এটা পসিবল হয় না, কারণ হচ্ছে মানুষজনকে ফোন মাঝে মাঝে দিতে হয়। সেক্ষেত্রে কি করবা, তোমার যেই সিম কার্ডটাতে তোমার অ্যাকাউন্টস গুলার রিকভারি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ওই সিম কার্ডটা তোমার ফোনে ইউজ করবা না, ঠিক আছে? যেই ইমেল দিয়ে তোমার ফেসবুক খোলা আছে কিংবা ইউটিউব খোলা আছে কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস খোলা আছে কিংবা ব্যাংক অ্যাকাউন্টস খোলা আছে, ওই ইমেলটা তোমার ফোনে লগ ইন করে রাখবা না, ওইটা অলওয়েজ লগ আউট করা থাকবে, ওইটার পাসওয়ার্ড কোথাও লেখা রাখবা না, মাথার ভেতর মুখস্থ থাকবে, ঠিক আছে? যে ফোন নাম্বারটা রিকভারি দিবা ওই ফোন নাম্বার ওই সিমটাতে পিন লাগাবা, পাকও লাগাবা, কথা বুঝছো? এন্ড ওই সিমটা তোমার পকেটে রাখতে পারো অথবা কোথাও রেখা দিতে পারো, ওই সিমটা কোথাও ব্যবহার করবা না, যখন লাগবে তখন ফোনে ইনসার্ট করে সিমটা ব্যবহার করবা, ঠিক আছে? এবং হচ্ছে পিন পাক লাগানোর কারণে কেউ যদি সিমটা কোনো কারণে পায়াও যায় সে কিন্তু খুলতে পারবে না, কারণ পিন কোড জানে না, পাক কোড জানে না। সো এইভাবে হচ্ছে তোমরা এগুলো মেনটেন করতে পারো, তাইলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর যে অ্যাটাক গুলো আসতে পারে এগুলো থেকে বাঁচতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা টার্ম সম্পর্কে একটু বিস্তারিত জানবো, জেনে আমরা নেক্সট টপিকে যাব।
তাহলে এর ফলে ওই ব্যক্তির অজান্তেই তার ব্যক্তিগত অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করে অনেক ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। ওকে, আসো আমরা একটু ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই ফিশিং স্পেলিং কিন্তু এফ দিয়ে না, পি দিয়ে। এই যে দেখো ফিশিং, তাহলে কি বলতেছে দেখো, ফিশিং ইজ এ টাইপ অফ সাইবার অ্যাটাক হোয়ার অ্যাটাকার্স ইম্পারসোনেট মানে হচ্ছে ভং ধরে, সোজা বাংলা কথায়, বুঝছো? মানে সে অ্যাকচুয়ালি তোমাকে গিফট দিচ্ছে না আইফোন, বাট ভং ধরছে তোমাকে গিফট দেওয়ার, বুঝছো? অ্যাটাকার্স ইম্পারসোনেট লেজিটিমেট এন্টিটিস, মানে অন্য কোনো একজন মানুষের ভং ধরে, সে অ্যাকচুয়ালি চোর ধরতেছে একটা ভালো মানুষের ভং, such as banks, companies or government agencies to trick individuals into revealing sensitive information like passwords, credit card numbers or personal data. They typically do this through deceptive emails, text messages or websites that appear to be from a trusted source. Phishing attacks often use urgency or fear tactics to prompt victims to act quickly without thinking, leading them to unknowingly disclose their confidential information. This stolen information can then be used for identity theft, financial fraud or other malicious purposes. আমি একদম সহজ উদাহরণ দিই, মাঝে মাঝে বিকাশ থেকে ফোন দেয় না, দিয়ে বলে না যে আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে, যদি এখনই, আমি বিকাশ অফিস থেকে হাসান বলছি, যদি এখনই আপনার ফোনে যেই কোডটা গেছে এবং আপনার পিনটা যদি আমাকে না বলেন, আপনার আইডিটা, আপনার বিকাশ অ্যাকাউন্টটা চিরদিনের জন্য ব্লক হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনাকে আমাদের অফিস এসে ব্লক খুলতে হবে বা নাও খোলা যেতে পারে। তখন কি করো, তোমার পিনটা দিয়ে দাও, তোমার ফোনে একটা কোড আসে, কোডটা দিয়ে দাও, সাথে সাথে তোমার অ্যাকাউন্টে সব টাকা নাই হয়ে যায়। এটাও কিন্তু এক ধরনের ফিশিং। তাহলে ফিশিং এর ক্ষেত্রে শুধু যে তোমাকে কোনো একটা জিনিসের লোভ দেখানো হচ্ছে তা না, মাঝে মাঝে ওরা কোনো একটা ব্যাংক কিংবা এজেন্সির কিংবা কোনো একটা সংস্থার পরিচয় ব্যবহার করে তোমাকে কোনো একটা আর্জেন্ট সিচুয়েশনে ফেলতে পারে, যে এখনই যদি এটা না করেন, বা এরকম করতে পারে যে আপনার ফোন দিয়ে বলতে পারে যে আপনার ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, আপনি যদি হচ্ছে, এটা কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ফিশিং দুটো একসাথে মিলায় করতেছে, যে আপনার ভাই, তোমার ভাইয়ের নামটা যায় না নিল কোনোভাবে, হ্যাঁ, দেন ধরো তোমার ভাই হচ্ছে কোনো একটা কাজে ব্যস্ত, সে এটা নোটিস করছে, এখন তুমি ফোন দিয়ে ভেরিফাই করতে পারবা না, তোকে ফোন দিল যে আপনার ভাই তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, খুবই বাজে অবস্থা, এখনই 5,000 টাকা পাঠান, হাসপাতালে নিতে হবে, বাঁচানো সম্ভব হবে না। সে কিন্তু তোমাকে তুমি কিন্তু ওই মোমেন্টে তোমার ভাইকে ফোনও দিবা না প্রবাবলি, বা ফোন দিলে তো তুমি পাবা না, সে তো যায় না নিচে, তোমার ভাই এখন ব্যস্ত থাকবে, তো তখন তুমি টাকা বাড়াই দিচ্ছ, কিছুক্ষণ পর দেখবা উধাও, বুঝছো? সো এইগুলোর ক্ষেত্রে খুবই সাবধান, কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা সম্ভব না, খুবই দুঃখজনক ব্যাপার, তারপরও আস্তে ধীরে উপস্থিত বুদ্ধি কাজে লাগাইলে এগুলো থেকে বাঁচা যায়। ঠিক আছে, এবার আসো দেখি হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আরো একটু ব্রিফলি বলতে পারি। মেক ইট ব্রিফ, ছোট করে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ এ মেথড ইউজড বাই অ্যাটাকার্স টু ম্যানিপুলেট পিপল ইনটু গিভিং আপ সেনসিটিভ ইনফরমেশন অর পারফর্মিং অ্যাকশনস। এই যে মাত্র যেটার এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটাতে কি বললাম, যে তোমাকে ফোন দিয়ে তোমার সামাজিক অবস্থান, তোমার ভাই এই মুহূর্তে অ্যাভেলেবল না, হ্যাঁ, তাকে তুমি চাইলে কন্ট্যাক্ট করতে পারবা না, তুমি তোমার ভাইয়ের প্রতি তোমার অনেক ভালো অনুভূতি আছে, এই যে তোমার ইমোশনসটাকে ব্যবহার করে সে কি করলো, তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতায় নিল, এইভাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টও হাতায় নিতে পারে বা অনেক কিছু করতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটাই হচ্ছে কি, আমরা এটাকে বলবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা যদি আরো একটু দেখি, অ্যাটাকার্স এক্সপ্লয়েট হিউম্যান সাইকোলজি লাইক ট্রাস্ট অর ফিয়ার। এখানে কোনটা ইউজ করা হয়েছে, আমি যে উদাহরণটা দিলাম ফিয়ার, যে আমার ভাই যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট করছে, ওই ভয়টাকে সে কাজে লাগাইছে, বুঝছো? অ্যান্ড এই ভয় থেকে কি তুমি টাকাটা দিয়ে দিলা তাকে। টু ডিসিভ ইন্ডিভিজুয়ালস ইনটু ক্লিকিং ম্যালিশিয়াস লিঙ্কস, রিভিলিং পাসওয়ার্ডস অর গিভিং আপ সেনসিটিভ ইনফরমেশন।
It's a common tactic in cyber attacks, often through phishing emails or pretexting. Defense involves awareness, training, and security measures like multi-factor authentication. So এখানে বলা আছে যে শুধু যে টাকা চাইতে পারে এরকম কিছু না, ফোন দিয়ে বলতে পারে যে আপনার ভাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, তার হচ্ছে এই সে আমাকে বলল যে তার ফোন সে খুলতে পারতেছে না, হ্যাঁ সে কথা বলতে পারতেছে না, তার ফোনের পাসওয়ার্ডটা একটু তাড়াতাড়ি বলেন তো, তার ফোনে লগ ইন করে সে হচ্ছে এটা আর্জেন্ট দরকার। তো তুমি তো তখন এত কিছু চিন্তা করবে না, তুমি চিন্তা করো আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, মারা যাচ্ছে, আচ্ছা আচ্ছা ওর ফোনের পাসওয়ার্ড হচ্ছে এটা বা এরকম কিছু একটা। সো তখন কিন্তু তুমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছ, বুঝছো? সো এই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল। এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে নাম্বার 1 থিং হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করেছে, এরকম কিছু হতে পারে মানে তোমার মধ্যে একটা ইম্পালসিভ সিচুয়েশন যখনই কেউ ক্রিয়েট করতে চাইবে সাথে সাথে রেসপন্স করবা না, সাথে সাথে রেসপন্ড করবা না, ঠিক আছে? মনে রাখবা যে যেটা আর্জেন্ট সিচুয়েশনটা তৈরি হয়েছে কারণ না কারো একটা ভুলের কারণে, সেটার কারণে তুমি দায়ী না। তো তোমার আর্জেন্টলি ওটা সলভ করার দরকার নাই। আর্জেন্ট কোনো কিছু হইলে ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা, ভাই কি হয়েছে বলেন, আচ্ছা আমাকে ডিটেলস বলেন, হ্যাঁ তোমাকে বলবে যে না এখন এটা না করলে এই ক্ষতি হয়ে যাবে, ওই ক্ষতি হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আবার ডিরেক্ট এটা বলে ফেলো না যে হ্যাঁ মায়েরা ফেলেন বা মরে গেলে মরে যায়, এরকম কিছু বলার কারণে ঠিক আছে ভাই আমি দেখতেছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি 20,000 টাকা চাইছেন, আমি আপনাকে এখনই আপনাকে 2,000 পাঠাচ্ছি, পাঠানোর পর আমি বাকিটা দেখতেছি, আপনি 2,000 দিয়ে কাজ চালান। 2,000 পাঠানোর পর কিছুক্ষণ পর যখন তুমি যোগাযোগ করো তখনই তো বুঝবা যে সে ফেক ছিল, তখন বাকি টাকাটা পাঠাইলাম। সো প্রথম জিনিস হচ্ছে এগুলা থেকে বাঁচা আসলে খুবই টাফ। কেউ যদি তোমাকে ওরকম ফাঁদে ফেলে ওইরকম এগুলা থেকে বাঁচা খুবই টাফ। সো এগুলোর ক্ষেত্রে টাকা পয়সা চাইলে দিতে পারো, হ্যাঁ টাকা পয়সা গেলে খুব বেশি কিছু যাচ্ছে না, বাট ওইরকম সিচুয়েশনে ধরো তোমাকে রাস্তায় ছিনতাইকারী ছিনতাই করতেছে, হ্যাঁ তোমাকে বলতেছে যে এই পকেটে যা আছে সব দিয়ে দেন, হয়তো কিন্তু একদম পেটের ভেতরে ভুঁড়ি গালাই দিব। ওইরকম সিচুয়েশনে তুমি একটা জিনিস বুঝছো, ওইরকম সিচুয়েশনে তোমার কি উচিত হবে? সে যা বলতে সেটা শুনো, দিয়ে দেয়। কারণ সে যদি সত্যিকার অর্থেই, কারণ মানুষজন কোন লেভেলের মেন্টালি সিক হইতে পারে তোমরা ক্লাস 9 এর মানুষজন যারা তোমরা বুঝবা না। মানুষজন ড্রাগ নিতে 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 মানুষজন এতটা মেন্টালি সিক হইতে পারে যে সে তোমার পেটের ভিতরে একদম ছুরি ঢুকে তোমার নারী ভুঁড়ি তোমার সামনে বের করে ফেলবে, তোমাকে তোমার সামনে মেরে ফেলবে, তাহলে আর কিছুই যাবে আসবে না, জাস্ট হয়তো তোমার স্মার্টফোনের কারণে বা তোমার পকেটে 500 টাকা আছে ওইটার কারণে। ওই রকম সিচুয়েশনে বেটার হবে যে দিয়ে দাও। হ্যাঁ এরকম রিয়েল অনেক এক্সাম্পল আছে যে জাস্ট 500 টাকা পকেটে ছিল, দেয় নাই, মেরে ফেলছে, ওইরকম সিচুয়েশন। তাইলে যদি এইসব সিচুয়েশনের ক্ষেত্রে লাইফ রিস্কের ব্যাপার স্যাপার থাকে তখন একটু ওইসব ইম্পালসে তুমি কি সাড়া দিতে পারো, বুঝছো? আদারওয়াইজ বেটার হবে এগুলা ইগনোর করা। আচ্ছা তাহলে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইলাম, আমরা নেক্সটে যাই। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া প্রোফাইল কিভাবে হ্যাক করে। এই ছবিগুলো দেখে আসলে তেমন কোনো কাজ নাই, এগুলো দেখে কিছু বোঝা যায় না, জাস্ট আমরা জিনিসটা কানেক্ট করতে পারি, আচ্ছা এরকম বুঝি হয়। চলো আমরা এবার নিজের ছকে দেওয়া তথ্যসমূহ উপরে আলোচিত দুইটি ঘটনা থেকে পূরণ করি। এই ছকটা আমরা এখন পূরণ করব। তো এই ছকটা পূরণ করার জন্য যা যা বেসিক কিংবা যা যা কনসেপ্ট তোমার জানা দরকার বা যে যে ঘটনাগুলো তোমার সাথে আলোচনা করা দরকার আমি করে ফেলছি। এই ছকটা এখন তোমার পূরণ করতে পারা উচিত। যদি না পারো আমাদের সমাধান বই কোর্সের ভেতরে অ্যাড করা আছে, ওখান থেকে সমাধানটা দেখে নাও, হেল্প নিয়ে এই পুরোটা তুমি সলভ করবা, অথবা এরপর যদি না পারো আমাদের লাইভ ক্লাসের হেল্প নিবা, ঠিক আছে? আর বাট এখন আমি তোমাকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। চলো আমরা এবার নিচের ছকে দেওয়া তথ্যসমূহ উপরে আলোচিত দুইটি ঘটনা থেকে পূরণ করি। সাইবার অপরাধের নাম। আচ্ছা তো এখানে উপরে সাইবার অপরাধ আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে একদম সবার শুরুতে দেখলাম কি সাইবার স্টকিং, তাই না? একদম সবার শুরুতে দেখলাম, আমি একটু দেখে নেই, আমরা একদম সবার শুরুতে দেখলাম সাইবার স্টকিং। দেন সেকেন্ড আমরা দেখলাম কি প্রোফাইল স্টকিং, প্রোফাইল হ্যাকিং দেখলাম, তাই না? তো এখান থেকে যে কোনো একটা অপরাধের নাম আমরা এখানে লিখবো। আমরা দ্বিতীয়টাই লিখি, হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। আমি বলে দিচ্ছি তুমি হেল্প নিয়ে লিখে ফেলো। তাহলে আমরা সাইবার অপরাধটার নাম লিখলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া
মিডিয়া প্রোফাইল হ্যাকিং। ওকে, সো এটার প্রভাব, সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং এর কারণে এটার প্রভাবগুলো লিখতে হবে। সো মনে করো তোমার প্রোফাইলটা হ্যাক হয়েছে, এখন তোমার ব্যক্তিগত প্রভাবগুলো কি হবে? এন্ড তুমি প্রভাবিত হলে তোমার পরিবারও কিন্তু কি সমস্যায় পড়বে। তোমার পরিবারের উপর কি প্রভাব পড়বে? এন্ড পরিবারের উপর প্রভাব পড়া মানে কি? সাংস্কৃতিক প্রভাবও পড়বে। সংস্কৃতি বলতে কি বোঝায়? মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, উৎসব, এই জিনিসপত্রগুলোকে সংস্কৃতি বোঝায়। তো তোমার উপর প্রভাব পড়লে তোমার খাদ্যাভ্যাস, তোমার পোশাক, তোমার পুরা পরিবারের যে একটা ভাইব, ওইটার উপর কিন্তু প্রভাব পড়বে। ওইগুলো আমরা এখানে লিখবো। ওকে, সো আমি যদি একটা আইডিয়া দেই, ব্যক্তিগত প্রভাব 1 নাম্বার হইতে পারে তুমি বিষণ্ণতায় ভুগতে পারো, তুমি ডিপ্রেসড হয়ে যেতে পারো যে আমার প্রোফাইলটা হ্যাক করে নিল, এতদিনের প্রোফাইল, এত মানুষের সাথে আমি কানেক্টেড, এত ছবি ছিল, সবগুলো হারাই ফেললাম। এটা একটা প্রভাব হইতে পারে, তোমার প্রচন্ড রকমের মন খারাপ হবে। 2 নাম্বার, তোমার প্রোফাইলে যদি কোনো খুবই ব্যক্তিগত সেনসিটিভ ইনফো থাকে এন্ড সেটা যদি লিক হওয়ার প্রবাবিলিটি থাকে বা যদি লিক হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আত্মহত্যা করার একটা প্রবণতা তোমার মধ্যে চলে আসবে। ঠিক আছে, এন্ড যেহেতু তোমার সেনসিটিভ ইনফরমেশন লিক হয়েছে, হ্যাঁ, আমরা আমাদের খুব ক্লোজ মানুষজনের সাথে সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে খুবই ইন্টিমেট জিনিসপত্র শেয়ার করি, যেটা প্রবাবলি অন্য মানুষজন দেখলে আমাকে খারাপও বলতে পারে, তাই না? সো এরকম কিছু যদি বের হয়ে আসে, সেক্ষেত্রে তো আমার ইমেজ নষ্ট হবে, আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে পারি, মানে হীনমন্যতায় ভুগতে পারি। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যেহেতু এই যে আমার পার্সোনাল জিনিসপত্র লিক হইলে মানুষজন আমাকে একটু হেট করবে বলে আমার মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি মানুষজনের কাছ থেকে দূরত্ব তৈরি করতে পারি, আমি একাকিত্বে ভুগতে পারি। 5 নাম্বার জিনিস হচ্ছে এইটার কারণে, এই যে আমার এত সেনসিটিভ একটা জিনিস, আমার পার্সোনাল প্রোফাইল, আমি তোর কি ক্ষতি করছিলাম যে তুই হ্যাক করলি? হ্যাঁ, সো এটার কারণে যে তাইলে মানুষ কি এত খারাপ হইতে পারে, যা আর মানুষের উপর বিশ্বাসই করবো না, এরকম একটা তোমার মধ্যে ধারণা চলে আসবে, যা না মানুষকে আর বিশ্বাস করা যাবে না। সো মানুষের প্রতি তোমার বিশ্বাস কমে যাবে, নির্ভর করার যে একটা প্রবণতা, এটা কমে যাবে, মানুষের উপর থেকে বিশ্বাস কমে যাবে, তুমি সহজে কাউকে বিশ্বাস করতে পারবে না। এগুলো হচ্ছে কি ব্যক্তিগত প্রভাব। পারিবারিক প্রভাব কি হইতে পারে? 1 নম্বর জিনিস, পারিবারিক মর্যাদা হানি হইতে পারে। কিরকম? তোমারই মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে খুবই ইন্টিমেট ছবি পাঠাইছো প্রোফাইল থেকে, কিংবা ওখানে এমন কিছু নিয়ে আলোচনা করছো যেটা তুমি অনেক বেশি মানুষকে দেখাইতে চাও না, দেখাইলে যেটা নিয়ে তোমাকে জাজ করবে। তো এরকম কিছু ছবি বের হওয়ার কারণে কি হবে? সবাই বলবে আল্লাহ কেমন পরিবারের মেয়ে কিংবা ছেলে, ছি পরিবারটাই খারাপ। এই যে পরিবারের মান হানি হইতে পারে। ঠিক আছে, যদিও এখানে বলে রাখি মানুষজন কি ভাবে না ভাবে এটা দিয়ে কিন্তু তোমার পরিবারের মর্যাদা কমে না কিংবা বাড়ে না। ঠিক আছে, আপাত দৃষ্টিতে কমে, বাট মানুষ বললেই সেটাকে অত আমলে নেওয়ার দরকার নাই। পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যেতে পারে, অবভিয়াসলি দুর্বল হতে পারে। যেমন আমার প্রোফাইল যদি এরকম হ্যাক হয়ে কোনো সেনসিটিভ ইনফরমেশন বের হয়, আমার ভাই দেখা যাবে আমার সাথে রাগ করে কথা বলতেছে না যে হ্যাঁ তুই কেন সাবধান থাকলি না, কেন প্রোফাইল হ্যাক হলো, এরকম সবার সাথে একটা দূরত্ব তৈরি হইতে পারে, পারিবারিক বন্ধনগুলো দুর্বল হয়ে যেতে পারে। পারিবারিক বিশ্বাসও ভাঙা যেতে পারে, যে হ্যাঁ তোরে এত বিশ্বাস করছিলাম যে তুই এত ভালো পড়াশোনা করবি, তুই ভালো একটা জায়গাতে যাবি, তুই ফেসবুকে লুকাই এইসব করছিস, ছি এরকম, যা তোর উপর থেকে আমার বিশ্বাস উঠে গেল, তুই ভালো কিছু করবি, আমার আর তোর উপর বিশ্বাস নাই। এই ধরনের ব্যাপারও কিন্তু ঘটতে পারে পরিবারের মধ্যে। আরেকটা জিনিস কি, সো এইরকম একটা আবহ যদি একটা পরিবারে চলতে থাকে তাহলে কি হয়? পরিবারে অশান্তি তৈরি হয়, তাই না? তাহলে আমরা সবার শেষে বলতে পারি 4 নম্বরে যে পারিবারিক অশান্তি ও অস্থিরতা তৈরি হইতে পারে এই অপরাধটা যদি কারোর লাইফে ঘটে। সাংস্কৃতিক প্রভাবগুলো কি কি? সংস্কৃতি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? একটা সমাজের একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের ইন্টারঅ্যাকশনস গুলা, এটাকে সংস্কৃতি বলে, বুঝছো? বা আমার পোশাক পরিচ্ছদ কেমন, আমি দেখতে কেমন, আমার ব্যবহার কেমন, এগুলো কিন্তু সংস্কৃতির আন্ডারে পড়ে। সো এরকম যদি হয় তখন কি হবে? তুমি কিন্তু বাইরে বের হওয়া কমাই দিবা, তার মানে অন্য মানুষের কাছে নিজের গ্রহণযোগ্য অবস্থান কিন্তু তুমি হারাবা, তাই না? তোমার সমাজ চারপাশে মানুষকে নিয়েই তো তোমার সংস্কৃতি, ওখানে তোমার একটা ইমেজ আছে, এই ইমেজটাই তোমার সংস্কৃতি। সো এই যে মানুষের কাছে তোমার একটা অ্যাকসেপ্টেন্স আছে, গ্রহণযোগ্যতা আছে, এই গ্রহণযোগ্যতা একটা সমাজে তোমার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা কিন্তু তোমার সংস্কৃতির অংশ, বুঝছো? তোমার কালচারের অংশ। আমরা বলি না যে এই মানুষটা আনকালচার, মানে কি? মানে তার গ্রহণযোগ্যতা কম। সো গ্রহণযোগ্যতা কিন্তু সংস্কৃতির সাথে কানেক্টেড, বুঝছো? সো তোমার কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা কমে যাবে, যে এই মানুষটা এরকম করে তার ফেসবুক প্রোফাইল থেকে
এরকম করে তোমাকে আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকবে, নাকচ করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রভাব। আরেকটা প্রভাব হচ্ছে সমাজে দেখা যাবে যে তুমি মুখ দেখাইতে পারতেছো না, যে মানুষজন তোমাকে নিয়ে বাজে কথা বলতেছে, হ্যান তেন, তোমাকে দেখলে হাসি ঠাট্টা তামাশা করতেছে। এটা কিন্তু সংস্কৃতির একটা অংশ, সাংস্কৃতিক প্রভাব। এন্ড এগুলোর কারণে দেখা যাবে কি তুমি ঘরের মধ্যে বন্দী হয়ে গেছো, তুমি মানুষের সাথে মিশো টিশো না, তুমি কোনো উৎসবে যাচ্ছ না, কোথাও যাচ্ছ না। তো সমাজ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারো। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এখানে আরো একটা সাংস্কৃতিক প্রভাব। ওকে, আমি আইডিয়া দিলাম, এবার এটা তোমার তাহলে এই সেশনের আমাদের ওয়ার্ক 1 নাম্বার কাজ হচ্ছে এটা, ওয়ার্ক 1। এটা কমপ্লিট করে আমি আইডিয়া দিলাম, তুমি চাইলে আরো রিসোর্সের হাত নিতে পারো বা নিজে মাথা খাটাইতে পারো বা তোমার বন্ধু বান্ধবরা আলোচনা করে এটা কমপ্লিট করতে পারো। করে যারা আমাদের কোর্সের ভেতরে আসো আমাদের গ্রুপে পোস্ট করবা, আমাকে মেনশন দিবা, তোমার জন্য আমার পক্ষ থেকে পিডিএফ বই গিফট থাকবে। আমি ছোটবেলায় যেই বই পড়ে আমার অনেক উপকার হয়েছিল ওইসব বই তোমাকে আমি গিফট করবো, এক্স্যাক্টলি আমার ক্লাস 9-এ যেই বইগুলো পড়ছিলাম। এন্ড যারা কোর্সের ভেতরে নাই, তুমি একটু কমেন্ট ডেসক্রিপশন চেক করো, ওখানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে ওখানে এনরোল করে ফেলতে পারো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে একদম ধাপে ধাপে ব্রেকডাউন করে আমরা এই কোর্সের ভেতরে পড়াচ্ছি। ওকে, আচ্ছা আমরা নেক্সটে যাই। আমরা ছকটি পূরণ করে দেখলাম একজন মানুষ কোনো সাইবার অপরাধের শিকার হলে কি ধরনের বহুমাত্রিক প্রভাব তার জীবনে আসে। এর মাধ্যমে আমরা মানুষের ব্যক্তিগত জীবনে সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলাম। এই যে সিভিয়ার একটা জিনিস, দেখো ওই মানুষটা, হ্যাঁ যেই মানুষটার প্রোফাইলটা হ্যাক হয়েছে, সে হয়তো তার ফোনে ইনবক্সে কোনো একটা মানুষের সাথে এগুলো নিয়ে আলোচনা করতেছিল, যেগুলো মানুষকে দেখানো যায় না, খুব ইন্টিমেট জিনিসপত্র, বাট অ্যাকচুয়ালি শক্তভাবে সে হয়তো এই ব্যাপারগুলোকে সে ধারণ করে না। সে আসলে এগুলো সুপ্তভাবে তার মধ্যে ছিল, খুবই ছোট পরিসরে ছিল তার কিছু বিতর্কিত জিনিসপত্র। ঠিক আছে, হয়তো সে বড় হইলে এগুলো শুধরাই নিত। যেমন মনে করো কেউ একজন ইনবক্সে তার ফ্রেন্ডের সাথে ড্রাগস নিয়ে কথা বলতেছে, তো সে হয়তো অল্প সময়ের জন্য ড্রাগস নিয়ে ইন্টারেস্টেড হয়েছে, এটা হয়তো সে বড় হইলে শুধরাই নিত। বাট এই যে লিকটা হইলো, তোমার প্রোফাইলটা হ্যাক হইলো, তোমার প্রোফাইল থেকে সবকিছু স্ক্রিনশট ফাঁস করে দিল, তাতে করে কি হলো, পুরো সমাজে তোমার ইমেজটা নষ্ট হয়ে গেল মোটামুটি একটা দীর্ঘ সময়ের জন্য। বাট এটা যদি লিক না হইতো তাই তোমারও এখন ক্ষতি হইতো না, পরবর্তীতে হয়তো তুমি শুধরাই যাইতা। বুঝছো? সো এগুলা খুবই সিভিয়ার জিনিসপত্র। আচ্ছা, তারপর আমরা দেখি, এবার চলো আমরা আরো একটি ঘটনা পড়ে দেখি। তাহলে আমরা ঘটনা 1 পড়লাম, ওইটাতে আমরা দেখলাম সাইবার স্টকিং। ঘটনা 2 পড়লাম, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাকিং, এবং এখন দেখবো ঘটনা 3। এই 3টা ঘটনাই তোমাদেরকে মূল্যায়ন উৎসবে এক্সপ্লেইন করতে বলবে বা তোমার রিয়েল লাইফ থেকে এগুলো এক্সাম্পল দিতে বলবে। আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা ঘটনারই এক্সাম্পল দিছি। সো এগুলো যদি এন্ড প্রথমটার ক্ষেত্রে এইগুলো কিভাবে ঘটে, ফিশিং এর মাধ্যমে হইতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হইতে পারে, এগুলো কিন্তু এক্সপ্লেইন করতে বলবে, এগুলো এক্সাম্পল দিতে বলবে তোমাকে। মূল্যায়ন উৎসবে বলবে যে আচ্ছা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা উদাহরণ দাও। সো দিতে কিন্তু পারতে হবে, ঠিক আছে? আমি কিন্তু বুঝাই দিছি, ওইভাবে খাতায় নোট রাখো। আচ্ছা, আমরা ঘটনা 3 দেখি। একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পেল। এটা হচ্ছে ফেক অ্যাকাউন্টের ঘটনা। ওকে, একদিন তার এক সহকর্মীর কাছ থেকে সে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে এবং টাকা ধার চাওয়া হচ্ছে। তাপসী বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। ওকে, এরকম কিন্তু আমাদের ক্ষেত্রে হয়, আমার নামে প্রোফাইল খুলে উল্টাপাল্টা জিনিসপত্র করে বেড়াচ্ছে, এরকমটা হয়। উপরের ঘটনাটি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, তাই না? সাইবার স্টকিং, তারপর প্রোফাইল মিডিয়া হ্যাকিং, এবার সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। 3 নম্বরে আমরা জানলাম ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা। এর ক্ষেত্রে কি হইতে পারে দেখি। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে, আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি। আচ্ছা, এটা ইজি জিনিস, বোঝা হয়ে গেছে। বাট কথা হচ্ছে ভাই, এই যে ঝামেলাগুলো, প্রোফাইল হ্যাক হওয়া, হ্যান ত্যান, এগুলো থেকে বাঁচবো কেমনে? বাঁচার উপায় কি? মানে হ্যাক তো হইতেই পারে। আমি যদি তোমাদেরকে ব্যক্তিগতভাবে আমার লাইফে এগুলো থেকে আমি বাঁচার জন্য কি করি এটা যদি শেয়ার করি, 1 নম্বর জিনিস, যেই জিনিস মনে রাখবা, ইন্টারনেটের দুনিয়ায় তুমি যা কিছু করো না কেন, ইট ক্যান বি এক্সপোজড। এটা লিক হওয়া পসিবল, এটা ট্রেস থেকে যায়, এটার একটা ডিজিটাল ট্রেস থাকবেই। থাকা মানে কি, এই ডাটাটা তোমার কন্ট্রোলে নাই, এটা তোমার হাত থেকে একবার বের হয়েছে মানে এটাকে তোমার বিরুদ্ধে ইউজ করা যাবেই। এই জন্য নিজের ক্ষতি করতে পারে বা নিজের
একান্ত ইন্টিমেট তথ্য যেটা তুমি পাবলিকলি 4-5 জনের কাছে বলতে পারবা না, ওইগুলা মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে কিংবা কোনো ধরনের কমিউনিকেশনস মিডিয়ায় ওইগুলা না ব্যবহার করাই ভালো। সো যখনই ফ্রেন্ডের সাথে টেক্সট করতেছো, টেক্সট করার সময় একটু থামো, থাইমার চিন্তা করো, আচ্ছা আমি কি 8-10 জন মানুষের সামনে এটা করতে পারবো না, তাইলে এটা আমি ওকে পাঠাবো না, ঠিক আছে? কিন্তু স্টিল তোমাদের এমন কিছু কনভারসেশন বন্ধু বান্ধব ফ্রেন্ড এদের সাথে করা লাগতে পারে, তাই না? যে না এটা করা লাগবে, এটা হয়তো বেশি মানুষের সামনে আলোচনা করতে পারবো কিন্তু এই মানুষটার সাথে করা লাগবে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ডিরেক্ট ফোন কল ইউজ করো। হোয়াটসঅ্যাপের ফোন কল, টেক্সটের তো দরকার নেই, তাই না? ফোন কল ইউজ করো। ফোন কল ইউজ করার সময় হচ্ছে ভিডিও কলের দরকার নেই, ভিডিও কলে তো তোমাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, তুমি আরেকটা জিনিস করতে পারো, ফোন কলে ঝামেলা থাকে যদি সে কোনোভাবে রেকর্ড করে, এটা কিন্তু রেকর্ড করা পসিবল, তাই না? হয়তো ওই ফোনে রেকর্ড করা পসিবল না, আরেকটা ডিভাইস দিয়ে রেকর্ড করা পসিবল। 3 নাম্বার, এটা সবচেয়ে রিলায়েবল, আমি বলতে পারবো স্ন্যাপচ্যাট ইউজ করো। স্ন্যাপচ্যাটে উল্টাপাল্টা একটা নাম দিয়ে, উল্টাপাল্টা একটা ছবি দিয়ে একটা প্রোফাইল খুলে রাখো। কারোর সাথে যদি একান্ত ইন্টিমেট কথাবার্তা বলতে হয় বা একান্ত যেটা তুমি কাউকে জানাইতে চাও না বা কারোর সাথে শেয়ার করতে চাও না বা যেটা লিক হলে তোমার প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে স্ন্যাপচ্যাটে সাথে সাথে মেসেজটা ডিলিট হয়ে যায় এন্ড ওখানে তুমি দিয়ে রাখো, তোমার ফেক নাম দিয়ে রাখো, ফেক প্রোফাইল দিয়ে রাখো। আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম না, বলতেছিলাম যে তোমরা কেমনে এগুলো থেকে বাঁচবা। তো তুমি যদি ডিজিটালি তোমার এরকম স্পর্শকাতর কোনো ট্রেস যদি না রাখো, তাহলে তো কারোর পক্ষে সম্ভব না তোমাকে এক্সপোজ করা, তাই না? ট্রেস রেখো না, এটা হচ্ছে একমাত্র সমাধান, ঠিক আছে? এন্ড বললাম তো স্ন্যাপচ্যাট ইউজ করো। আমি যদি আমার কথা বলি, আমি যদি কারোর সাথে সেনসিটিভ কোনো কিছু নিয়ে কথা বলতে চাই, আমার আইডেন্টিটি আমি যদি লুকাই রাখতে চাই, সেক্ষেত্রে আমি বলি স্ন্যাপচ্যাটে আসো, স্ন্যাপচ্যাটে কথা বলবো, ওখানে আমার ফেক নাম দেওয়া, আমার কোনো ছবি নাই, কিছু নেই, মেসেজ সাথে সাথে ডিলিট হয়ে যাচ্ছে। আর এমন ভাবে তাকে স্ন্যাপচ্যাটে আসতে বলি, সে চাইলে ওইটা তো স্ক্রিন রেকর্ড করতে পারে যে আচ্ছা অমুক ভাইয়াটা এই যে দেখেন সে হচ্ছে আমাকে স্ন্যাপচ্যাটে যাইতে বলছে, এটা কিন্তু তার স্ন্যাপচ্যাট, এই যে দেখেন সে যাচ্ছে, আমি তো এইভাবে তাকে বলি না, আমি তাকে এমন ভাবে স্ন্যাপচ্যাটটা পাঠাই সেটা কোনোভাবে ট্রেস করতে পারবে না যে এটা আমি পাঠাইছি। তো তোমরা মাথা খাটাও, তাইলে বুঝতে পারবা, ঠিক আছে? যেমন আমি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্ন্যাপচ্যাট, আমি কখনো কাউকে আমার স্ন্যাপচ্যাট দেই না, আমি বলি যে তোমার স্ন্যাপচ্যাট দাও, আমি নক দিচ্ছি। দেন আমি যেটা করি সেটা হচ্ছে স্ন্যাপচ্যাটে কাউকে নক দেওয়ার সময় সে যখন তার আইডিটা দিচ্ছে, তখন আমি স্ন্যাপচ্যাটে জীবনও সাথে সাথে নক দেই না, জীবনও দেই না। আমি বলি ঠিক আছে আমি ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো, দেন পরে র্যান্ডম একটা টাইমে নক দিই, বুঝছো? মানে সে যদি জিনিসটা পুরোটা রেকর্ড করতেও চায়, সম্ভব না। এরকম আরো অনেক পদ্ধতি অ্যাপ্লাই করা পসিবল এগুলো থেকে বাঁচার জন্য। তোমাদেরকে শিখাই দিলাম, তোমরা আপনি বাঁচা থাকতে পারো। আমি চাই না এই ক্লাসটা যারা দেখতেছো তোমরা কেউ কখনো কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ো এগুলো রিলেটেড, ওকে? আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে কি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঝামেলায়, ওকে? এটা একটা রিলেটিভলি ইজি প্রবলেম, এটা এই ধরনের কোনো সমস্যা হলে ইজিলি সলভ করে ফেলা যায়। রিপোর্ট করলেই আইডি ডিলিট হয়ে যায়, বা নিজের অ্যাকচুয়াল প্রোফাইল থেকে একটা পোস্ট দিয়ে দিলেই চলে যায় আমার একটা ফেক অ্যাকাউন্ট বানাইছে, এটা লিঙ্ক, এটা ওটাতে কেউ কোনো কিছুতে রেসপন্ড করে না, এটা ইজি, ওকে? আচ্ছা, যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে, আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি। সংজ্ঞাটা লিখে রাখো, এটা মূল্যায়ন হিসেবে জানতে চাইবে। নেক্সটে যাই। ছবি দেখতে পাচ্ছি যেটা দেখে আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, উপরে উল্লেখিত কেস স্টাডিতে ছবিগুলো আমি ইচ্ছা করে স্লাইড মেকারসদেরকে অ্যাড করতে বলছি, কারণ দেখো আমরা এরকম হিজিবিজি টেক্সট দেখতেছি, মাঝখানে হঠাৎ করে একটা এরকম পিকচার আসলো, দেখো মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল, কালারফুল কিছু একটা দেখলাম, রিফ্রেশড, দেন আবার টেক্সটে গেলাম, একটা লাইক বুস্ট আসে, রিফ্রেশমেন্ট আসে, এই জন্য অ্যাড করা, বুঝছো? আর আমি অন্যদের মতো স্ক্রিনে প্রচুর লেখা নিয়ে ডিসকাস করা পছন্দ করি না, আমি একটা পয়েন্ট রাখছি, একটা পয়েন্ট নিয়ে একটা স্লাইডে কথা বলবো, দেন পরের স্লাইডে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, তাহলে কি ফোকাস ঠিক থাকে, এনগেজমেন্ট ভালো থাকে, তোমরা বোর্ড হবা না, আমিও বোর্ড হব না। উপরে উল্লেখিত কেস স্টাডিতে দেখা যাচ্ছে তাপসী সাইবার অপরাধের একজন ভিকটিম হওয়ার পর বুঝতে পারছে না তার কি ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করা উচিত। চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি। একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে আমরা লিখি, ওকে? আসো আমরা লিখি। তাহলে এইখানে আমাদেরকে লিখতে হবে তার যে একটা ফেক প্রোফাইল হইলো, এটার কারণে সে কি কি বিপদে পড়তে পারে, সেটা কমপ্লিটলি তোমার কাজ চিন্তা করে লেখা। এখানে কিন্তু হালকা আইডিয়া দিচ্ছে, যেমন ওই ফেক অ্যাকাউন্ট থেকে তার ব্যাপারে বাজে
তথ্য ছড়ানো হচ্ছে, ওই ফেক অ্যাকাউন্ট থেকে তার নাম ব্যবহার করে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে, জিনিসটা বুঝছো? তার মানে কি? ওই তথ্যগুলো এখানে লিখলে হচ্ছে। নিজে ট্রাই করো, নিজে লেখো। এটা আমাদের ওয়ার্ক 2, এই সেশনের ওয়ার্ক 2। এটাও কমপ্লিট করে তুমি আমাদের গ্রুপে সাবমিট করবা, আমাকে মেনশন দিবা। তোমার জন্য আমার পক্ষ থেকে খুবই র্যান্ডম বই না, আমি নিজে পড়ছি এমন ভালো কিছু বই তোমাকে আমি পিডিএফ আকারে তোমাকে ইনবক্সে পাঠাই দিব, গিফট আকারে। ঠিক আছে? আর হচ্ছে যারা কোর্সের ভেতরে নাই, তোমরা কোর্সে কমেন্টের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে এনরোল করে ফেলো, এনরোল করে তুমি এখানে সাবমিট করতে পারবা। ঠিক আছে? এই কথাগুলো আমি বারবার না বলি, প্রথমে একবার বলছি, একবার ট্রাই করার পর না পারলে সমাধান শিটের হেল্প নিবা, তারপর না পারলে লাইভের হেল্প নিবা। আর আমি যদি তোমাদেরকে আইডিয়া দিই, আমি ক্লাস নেওয়ার আগে তো প্রিপারেশন নিয়ে আসছি, সো ওখানে আমি যা নোট করে রাখছি ওখান থেকে যদি আইডিয়া দিই, 1 নম্বর জিনিস, তাপসী যে ধরনের বিপদের সম্মুখীন হইতে পারে আমি একটু একটু করে বলি, তুমি লেখা ফেলো। হ্যাঁ, এইটা আমি যা বলবো সমাধান কোর্সের ভেতরে সমাধান শিটে অ্যাড করা আছে। 1 নম্বর জিনিস, তাপসীর পরিচয় ব্যবহার করে টাকা আত্মসাৎ করতে পারে। ওকে। 2 নম্বর জিনিস, তাপসীর পরিচয় ব্যবহার করে অপরাধ করতে পারে। সে আবার ওই লোকটা আবার তার প্রোফাইল ইউজ করে সাইবার অপরাধ করতে পারে। তাপসীর পরিচয় ব্যবহার করে অন্য কাউকে সাইবার বুলিং করতে পারে, ওটা থেকে কারোর কমেন্টে গিয়ে বাজে মন্তব্য করতে পারে, যেটা দেখে মানুষ মনে করবে এটা অ্যাকচুয়ালি তাপসী করতেছে, বাট তাপসী কিন্তু করতেছে না। এটা কারণে কিন্তু তাপসী ঝামেলায় পড়তে পারে। উপরিউক্ত সবগুলো ক্ষেত্রেই তাপসী আইনগতভাবে ক্ষতির সম্মুখীন হইতে পারে। যে 3টা বললাম, 3 ভাবে সে ক্ষতির সম্মুখীন হইতে পারে। এখন তাহলে কি কি ক্ষতি হইতে পারে বললাম। এবার তাপসী ঝামেলায় পড়ে গেল না, যে আমার ছবি, আমার ডিটেইলস, আমার তথ্য ইউজ করে ফেসবুক প্রোফাইল খুলছে, আবার ওইটা থেকে আজাইরা কাজকর্ম করা হচ্ছে, বিপদে পড়ে গেলাম। এখন তাপসীর কি কোনো কিছু করার নাই? বা তোমার ক্ষেত্রে এমন হইলে তুমি কি অসহায়? তোমার কি কিছু করার নাই? অবভিয়াসলি আছে। তো আমরা এখন কি কি করতে পারি এটা থেকে বাঁচার জন্য, এগুলো লিখতে হবে তোমাদেরকে, আমি আইডিয়া দিচ্ছি। আর এটা তাহলে আমাদের ওয়ার্ক 3। ওকে, এটা ওয়ার্ক 3, এটাও তোমরা গ্রুপে সাবমিট করে দিবা। হ্যাঁ, আর ডিটেলস না বলি, আগে বেশ 2বার বলছি। তাহলে তাপসী উক্ত সমস্যা সমাধানে যেসব উদ্যোগ নিতে পারে। 1, আমি কিন্তু লিখবো না, এটা তোমার কাজ, আমি বলে দিচ্ছি, তোমাকে লিখতে হবে, লেখা আছে কোর্সের ভেতরে সমাধান শিটে। ওকে, উক্ত ফেক আইডিটিকে যথোপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করতে হবে। তো সোশ্যাল মিডিয়াতে একটা আইডি কেমনে রিপোর্ট করতে হয় আমি তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি। ঠিক আছে, আসো দেখাই। আমি ফেসবুকে গেলাম, দেখো ফেসবুকে গেলাম, এখানে গিয়ে ধরো হচ্ছে আমি কাকে মনে করো, এটা আমার একটা ফ্রেন্ড, আমি কার আইডি রিপোর্ট করবো বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটা র্যান্ডম আইডি রিপোর্ট করি। ধরো আমার ভাইয়ের আইডি রিপোর্ট করি, র্যান্ডম কারো আইডি রিপোর্ট না করি। হ্যাঁ, তো এখানে গেলাম, যেটা ফেক আইডি, ধরো এটা হচ্ছে ফেক আইডি, ঠিক আছে, এটা হচ্ছে ফেক আইডি। ওকে, তো আমি এখানে চাপ দিব, দিয়ে দেখো এই যে দেখো রিপোর্ট প্রোফাইল একটা অপশন আসলো, এখান থেকে তোমরা দেখতেছো তো নাকি? আচ্ছা, এখান থেকে এই যে ফেক অ্যাকাউন্ট এটা চুজ করব, করে সাবমিট দিব, ডান, নেক্সট চাপবো, হয়ে গেছে। ঠিক আছে, এগুলো অটোমেটিকলি ওকে আনফলো হয়ে যাবে, এগুলো আমি আনডো করে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি রিপোর্ট না করি, হ্যাঁ, তো এখানে ডান দিলেই রিপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা একটা কাজ করতে পারো। আরেকটা কাজ করতে পারো, রিপোর্ট প্রোফাইলে চাপ দাও, এখান থেকে প্রিটেন্ডিং টু বি সামওয়ান এটা চুজ করে, যদি তোমার আইডি কে সে ইয়ে করে থাকে, ফেক করে থাকে, সেক্ষেত্রে মি সিলেক্ট করে সাবমিট করে দিবা। আর যদি তোমার অন্য কোনো, তুমি তো এটা করবাই, তোমার বাকি যে ফ্রেন্ড আছে ওদেরকেও বলবা যে এটাকে রিপোর্ট কর। রিপোর্ট করার ক্ষেত্রে ওদেরকে বলবা যে রিপোর্টে গিয়ে প্রিটেন্ডিং টু বি সামওয়ান দিয়ে এ ফ্রেন্ড চুজ করে যার আইডিটাকে সে ফেক করতেছে সেই অরিজিনাল আইডিটার নাম এখানে টাইপ করে দিতে হবে। সেক্ষেত্রে যদি তোমার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কি তোমার আইডির নাম হবে, বা কোনো সেলিব্রিটি হইলে সেলিব্রিটির প্রোফাইলটা এখানে সিলেক্ট করে দিবা। অথবা যদি একটা বিজনেস হয়ে থাকে, এমন হইতে পারে না যে হালকেনস্টাইনের মেইন পেজ তো আছেই, কি একজন হালকেনস্টাইনের লোগো নাম ব্যবহার করে একটা ফেক পেজ খুলছে, সেক্ষেত্রে আমরা কি এখানে ফেক পেজটাকে রিপোর্ট করতে গিয়ে হালকেনস্টাইনের অরিজিনাল পেজটাকে মেনশন করে দিব, সো ওদের ফেসবুক এটা বুঝতে পারে আচ্ছা এটা অরিজিনাল,
এটা হচ্ছে ফেক। তাহলে 1 নম্বরে কি দেখলাম, যদি আমরা আমার কোনো প্রোফাইলের দেখি ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে বা অন্য কারোর মেইন প্রোফাইলের এগেইনস্ট একটা ফেক প্রোফাইল বানানো হয়েছে, আমরা কেমনে রিপোর্ট করব এটা বলে দিলাম, ঠিক আছে। এন্ড রিপোর্ট করতে কিন্তু রিপোর্ট করার পর কিন্তু ফেসবুক এটাকে রিভিউ করবে, বেশ খানিকটা টাইম লাগবে, তাই না? সো এটা করে বসে থাকা যাবে না। 2 নম্বরে আমরা যেটা করতে পারি এই সমস্যা থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে এই যে ফেক অ্যাকাউন্টটা, এটার ছবি, সে যা যা অপরাধ করতেছে এগুলোর স্ক্রিনশট, এবং পাশাপাশি আমার যে রিয়েল অ্যাকাউন্টটা আছে ওইটার ছবি, ওইটার প্রমাণ, এগুলো নিয়ে আমরা থানায় গিয়ে জিডি করে দিব, মামলা করে দিব। তাহলে কি পুলিশ তাকে খুঁজে বের করতে পারবে। কেমনে খুঁজে বের করবে আগের আরেকটা সেশনে বলছি, তাই না? এন্ড থার্ড, এই যে তুমি প্রথম 2টা স্টেপ নিলা, এটা কিন্তু একটু সময় লাগবে, তাই না? ফেসবুক রিভিউ করবে, দেন ওই প্রোফাইলটাকে ডিসেবল করবে, এবং পুলিশেরও কিন্তু তাকে ধরতে কিংবা জিনিসগুলোকে প্রসেসিং করতে একটু টাইম লাগবে। ততক্ষণে তো সে তোমার অনেক ক্ষতি করে ফেলবে, তাই না? ওটা থেকে বাঁচার জন্য কি করবা? ওটা থেকে বাঁচার জন্য তুমি তোমার অ্যাকচুয়াল প্রোফাইল থেকে ওই ফেক প্রোফাইলের লিংক, ছবি শেয়ার করে দিবা, দিয়ে বলবা যে এটা আমার ফেক প্রোফাইল, আপনারা এই প্রোফাইল থেকে কোনো মেসেজ, কমেন্ট কিংবা কোনো কিছুতে রেসপন্ড করবেন না, বা এটা থেকে যা পোস্ট যাচ্ছে কোনো কিছুকে আর বিশ্বাস করবেন না, ঠিক আছে? তাইলেই কি মানুষজন সতর্ক হয়ে যাবে, তেমন একটা ক্ষতি করতে পারবে না। সো এইভাবে হচ্ছে এই 3টা ধাপে যদি আমাদের কেউ ফেক প্রোফাইল বানায় আমরা এটা থেকে বাঁচতে পারি। ওকে, ডান। সো এগুলো লিখে কাজটা সাবমিট করে ফেলো। ডান, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। আমি আমার এই নুব ছবিটা চেঞ্জ করে এটা দেই, তাই না? আচ্ছা, সো আমরা তাহলে ভাইয়া এই সেশনটাতে কি কি শিখলাম? আমরা 3টা অপরাধ সম্পর্কে জানলাম, বা এই যে সাইবার অপরাধগুলা, এগুলার আমাদের জীবনে কি বাজে প্রভাব ফেলতে পারে এগুলো জানলাম। 3টা জানলাম, তাই না? একটা হচ্ছে সাইবার স্টকিং, একটা হচ্ছে প্রোফাইল হ্যাকিং, আরেকটা কি ফেক প্রোফাইল, তাই না? এখন কথা হচ্ছে এই যে প্রবলেমগুলা বা এগুলো সমাধানগুলা তোমাদেরকে জানাইলাম, আশা করি প্রথমত এই সেশনটা থেকে তুমি তোমার স্কুলে যে মূল্যায়ন উৎসব হবে ওখানে তোমাকে যদি এই 3টা টার্ম সম্পর্কে জানতে চাই, তুমি ইনাফ বলতে পারবা এক্সাম্পল সহ। 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস, আমি সবচেয়ে বেশি খুশি হব এই সেশনটা দেখার পর যদি সিমিলার প্রবলেম তোমার লাইফে আসে, এন্ড সেটা যদি আমি যা যা বলছি এসব টেকনিক অ্যাপ্লাই করে যদি তুমি সেই সমস্যাগুলো সমাধান করতে পারো, তোমার নিজেকে বা তোমার পরিচিত কাউকে বা তোমার পরিবারকে বা তোমার কোনো বন্ধুকে ক্ষতির হাত থেকে যদি বাঁচাইতে পারো আমার এই সেশনে বলা কথাগুলো দিয়ে, সেক্ষেত্রে আমার এই সেশনটা সার্থক আর কি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে আমাকে জানাবা যে ভাই এরকম কোনো ঝামেলায় পড়ছিলাম এন্ড এভাবে বেঁচে গেছি। তো এই যে এত এত সাইবার অপরাধ কিংবা সাইবার প্রবলেম, এগুলোর কি কোনো সমাধান নাই? এভাবে কি চলবে নাকি? এই সাইবার জগৎটাকে নিরাপদ করার কি কোনো উপায় নাই? আছে। এইগুলো সম্পর্কে আমরা জানবো হচ্ছে পরের সেশনটাতে, ঠিক আছে? মানে হচ্ছে এই সাইবার জগৎটাকে কেমনে নিরাপদ করতে পারি বা কিভাবে ওখানে নিরাপদ থাকতে পারি, এগুলো নিয়ে আমরা পরের সেশনটাতে জানবো।